ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বদ্বীপ কাকে বলে, বদ্বীপের উৎপত্তি কিভাবে হয়, বদ্বীপ সৃষ্টির বিভিন্ন অনুকূল পরিবেশগুলো আলোচনা করব, বদ্বীপের শ্রেণীবিভাগ করব এবং প্রত্যেকটা বদ্বীপ এর সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উদাহরণ আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন প্রজেক্ট করতে বদ্বীপ দিয়ে থাকে। তাহলে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট, সাজেশন, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং এবং টেস্ট পেপার সলভ করে থাকি। তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখি আমরা বদ্বীপ কাকে বলে। নদীবাহিত ক্ষয়জাত পদার্থগুলি যেমন পলি, নুড়ি, বালি, কাদা প্রভৃতি নদীর বার্ধক্য প্রবাহ অর্থাৎ মোহনার নিকট এসে নদীর গতিবেগ এবং খরস্রোতা কম হয়ে যাওয়ার ফলে মোহনার নিকট এই পলি, নুড়ি, বালিগুলো সঞ্চিত হয়ে যে উঁচু ভূমিভাগের সৃষ্টি হয়, যেটি দেখতে অনেকটা মাত্রাহীন বা ডেল্টার মতো, তাকে বলা হয় বদ্বীপ। এবার এই বদ্বীপ সংক্রান্ত জি.কে. গিলবার্ট যে ডেফিনেশন দিয়েছিলেন, সেই ডেফিনেশনটা আমরা খুব ভালোভাবে লিখেছি এখানে। One notable definition of a delta comes from Gilbert, a renowned geologist. Grove Carl Gilbert defined a delta as a landform composite of sediment that accumulates where a river flows into a lake or ocean, creating a fan-shaped pattern of land. তাহলে জি.কে. গিলবার্ট একজন জিওলজিস্ট, তার দেওয়া একটি সংজ্ঞা আমরা দিলাম এবং একটি ডেল্টার ছবি এখানে দিয়েছি। তাহলে বদ্বীপ কাকে বলে, বদ্বীপের একটি ছবি আমরা দিলাম। এরপরে আমরা দেখব উৎপত্তি। বদ্বীপের উৎপত্তি কিভাবে হয়। সুদীর্ঘ উচ্চ ও মধ্য গতি থেকে নদী বিপুল পরিমাণে পলি, বালি, কাদা বয়ে আনে। নিম্ন গতি বা ভূমির ঢাল কমে যাওয়ায় মোহনাতে নদীর বেগ প্রায় থাকে না, ফলে সমুদ্রে নদীবাহিত পদার্থগুলি জমা হতে থাকে। লবণাক্ত জলের সংস্পর্শে এসে এগুলি সহজে জোটবদ্ধ হয়ে নতুন ভূভাগ বা দ্বীপ জলতলের উপর জেগে ওঠে, যা কিছুটা ত্রিভুজ বা মাত্রাহীন বদ এর মতো হয় এবং এর শীর্ষ স্থলভাগের দিকে থাকে। এরপর নদী এই ভূভাগে বাধা পেয়ে বহু শাখায় বিভক্ত হয়ে সমুদ্রের দিকে এগিয়ে যায় এবং আরো বালি, পলি ভূভাগটির চারিদিকে জমা করে ক্ষেত্র মানে বড় হতে থাকে। অবশেষে দ্বীপটি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়ে বদ্বীপ তৈরি হয়। নদী পলিমাটি বয়ে নিয়ে মূলত তিনভাবে বদ্বীপ তৈরি করতে পারে। নদী পলিমাটি বয়ে নিয়ে মূলত তিনভাবে বদ্বীপ করতে পারে। সেই বদ্বীপগুলোর প্রসেসগুলো আমরা দেখি। প্রথমত, নদী যদি স্থির কোনো জলাধার যেমন হ্রদ, উপসাগর, সাগর বা মহাসাগরে পতিত হয়। দ্বিতীয়ত, অপরটি আরেকটি নদীর সাথে মিলিত হয় এবং দ্বিতীয় নদী যদি প্রথম নদীর সাথে তাল মিলিয়ে পলিমাটি সরাতে না পারে তবে সেখানে বদ্বীপ তৈরি হয়। তৃতীয়ত, ভূমধ্য সাগরীয় অঞ্চলে যেখানে নদীর পলি স্থলভাগে ছড়িয়ে পড়ে বদ্বীপের সৃষ্টি হয়। প্রথমত তিন ভাগে বদ্বীপের সৃষ্টি হয়ে থাকে। এবার বদ্বীপ সৃষ্টির অনুকূল বিভিন্ন ভৌগোলিক পরিবেশগুলো আমরা দেখি। সব নদীতে বদ্বীপ গঠিত হয় না, কারণ বদ্বীপ গঠনের কিছু শর্ত রয়েছে, যে শর্তগুলো মানলে তবেই বদ্বীপ গঠিত হয়। প্রথমে দেখি আমরা পলিরাশির অধিক্য। মোহনায় বিপুল পরিমাণ পলিরাশি কাদার যোগান থাকলে তা সঞ্চিত হতে থাকবে ও বদ্বীপের বিকাশ ঘটবে। এজন্য সুদীর্ঘ গতিপথ, তীব্র ক্ষয়কার্য, বিস্তৃত অববাহিকা, আর্দ্র জলবায়ু ও অনেক উপনদী থাকতে হবে। ২ নম্বর দেখি দীর্ঘ প্রবাহ। মধ্য ও নিম্ন প্রবাহ দীর্ঘ হবে যাতে নদী মৃদু স্রোতে সমুদ্রে মেশে, অন্যথায় পলি গভীর সমুদ্রে নিক্ষেপিত হতে পারে। অর্থাৎ প্রবাহটা অনেক বেশি হবে যাতে ভূমির ঢালটা কম হয়ে থাকে। ৩ নম্বর দেখি অগভীর সমুদ্র। মোহনায় মহীসোপানের গভীরতা কম হতে হবে যাতে পলিরাশি দ্বারা দ্রুত ভরাট হতে পারে। ৪ নম্বর দেখি আমরা শান্ত সমুদ্র।
মোহনার সমুদ্র স্রোত ও জোয়ারের প্রাবল্য কম হতে হবে যাতে পলিরাশি অপসারিত না হয়। 5 নম্বর দেখি অধিক লবণতা ও ঘনত্ব। মোহনায় সমুদ্র জল যত বেশি লবণাক্ত ও ঘন হবে, পলি তত দ্রুত থিতিয়ে জমা হতে থাকবে। স্থল বেষ্টিত সমুদ্র বা হ্রদ। উন্মুক্ত সমুদ্র ও হ্রদের তুলনায় তা স্থলভাগ দ্বারা আবদ্ধ ও সংকীর্ণ হলে বা মোহনার নদীগর্ভে চর সৃষ্টি হলে স্রোত ও জোয়ারের প্রভাব না থাকায় দ্রুত ও সহজে বদ্বীপ গঠিত হয়, যেমন উড়াল, ভল্লার বদ্বীপ ইত্যাদি। সমুদ্র জলের স্থিরতা। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্র জলতলের বৃদ্ধি না হওয়া দরকার যাতে নবগঠিত নতুন ভূভাগ জলে ডুবে যায় না। তাহলে বদ্বীপ গঠনের শর্তগুলো আমরা দেখে নিলাম। এখানে 7-8টা শর্ত বা অনুকূল পরিবেশগুলো আমরা এখানে আলোচনা করলাম। এটিও পরীক্ষায় অনেকবার পড়েছে মাধ্যমিকে। এরপরে দেখি বদ্বীপের শ্রেণীবিভাগ। উৎপত্তি ও গঠন অনুসারে বদ্বীপকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়: ধনুকাকৃতি বদ্বীপ, তীক্ষ্ণাগ্র বদ্বীপ, পাখির পায়ের মতো বদ্বীপ। তাহলে এবার আমরা দেখি ধনুকাকৃতি বদ্বীপ কাকে বলে। প্রধান নদী ও শাখা নদীর মিলনস্থলে শাখা নদীবাহিত পলিসমূহ সঞ্চিত হয়ে ধনুকের ন্যায় যে বদ্বীপ গঠন করে তোলে তাকে ধনুকাকৃতি বদ্বীপ বলা হয়। উৎপত্তি দেখি মোহনাতে নদী একটু বেশি গতিতে পলিরাশিকে সমুদ্রের দিকে বিস্তৃত করে এবং সমুদ্র ও জোয়ার ভাটার স্রোত সঞ্চিত পলিরাশিকে উপকূলের সমান্তরালে দুদিকে বিস্তৃত করলে ধনুকের মতো নতুন ভূভাগ গড়ে ওঠে। এই বদ্বীপের উৎপত্তিতে নদী ও সমুদ্র শক্তি প্রায় সমান ভূমিকা পালন করে। ধনুকাকৃতি বদ্বীপের ছবিটা আমরা দেখে নিই এবং এর বৈশিষ্ট্যগুলো দেখি। এক্ষেত্রে মূল নদীর দুপাশে শাখা নদীর চেয়ে বেশি শক্তিশালী হয় এবং সঞ্চিত পদার্থ সমুদ্রের দিকে কিছুটা এগিয়ে যায়। এই বদ্বীপ নুড়ি, কাদা, বালি প্রভৃতি ভারী পদার্থ দ্বারা গঠিত হয়। এই বদ্বীপ প্রতি বছর সমুদ্রের সম্মুখবর্তী হয়ে ধনুকের মতো বেঁকে থাকে। ছবিটা দেখলেই আমরা বুঝতে পারবো যে ধনুকাকৃতি বদ্বীপটা ঠিক কিরকম। উদাহরণ হিসেবে দেখি নীল নদীর বদ্বীপ, পো নদীর বদ্বীপ, হোয়াংহো, গঙ্গা, ইরাবতী, মহানদী, গোদাবরী এই সমস্ত নদীর বদ্বীপ হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ। তাহলে বদ্বীপের সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য এবং আমরা উদাহরণ দেখলাম। এরপরে দেখি আমরা তীক্ষ্ণাগ্র বদ্বীপ। এই বদ্বীপের ক্ষেত্রে প্রধান নদী মোহনা করাতে দাঁতের তীক্ষ্ণ সম্মুখভাগের মতো প্রবেশ করে, তাই এই ধরনের বদ্বীপকে বলে তীক্ষ্ণাগ্র বা কাস্পেড বদ্বীপ। উৎপত্তি নদী সরল উপকূলরেখা বিশিষ্ট কোনো সমুদ্রে এসে মিলিত হলে নদীবাহিত পলিরাশি সমুদ্র তরঙ্গের প্রবল স্রোতে মোহনার উভয় দিকে উপকূল বরাবর ছড়িয়ে পড়ে। মোহনার দুদিকে বা বদ্বীপের বাহু দুটি ক্ষুদ্র বৃত্তচাপের আকার ধারণ করে এবং ধারালো দাঁতের মতো রেখায় পরিণত হয়ে এই বদ্বীপের সৃষ্টি হয়। এই বদ্বীপের উৎপত্তি নদীর শক্তির তুলনায় সামুদ্রিক শক্তির প্রভাব বেশি থাকে। তীক্ষ্ণাগ্র বদ্বীপের ছবিটা আমরা দেখে নিই এবং এই বৈশিষ্ট্যগুলো দেখি। ভূদেশীয় দুটি স্পিড দুদিক থেকে বৃদ্ধি পেতে পেতে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে কাস্পেড স্পিড গঠন করে। এই কাস্পেড স্পিড ধারাবাহিকভাবে সমুদ্রের দিকে বিস্তৃত হয়ে তীক্ষ্ণাগ্র বদ্বীপ গঠন করে। 2 নম্বর নদীর মোহনায় সঞ্চিত পদার্থসমূহ প্রবল সমুদ্র তরঙ্গের আঘাতে মাঝখান থেকে দুদিকে ছড়িয়ে পড়ে, ফলে করাতের দাঁতের মতো তীক্ষ্ণ বদ্বীপ সৃষ্টি হয়। উদাহরণ ইতালির টাইবার নদীর বদ্বীপ, ভারতের সুবর্ণরেখার বদ্বীপ হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপের উদাহরণ। খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে শর্ট প্রশ্নে অনেক সময় পড়ে থাকে। তীক্ষ্ণাগ্র বদ্বীপ দেখা যায় 4টে নদীর নাম দিয়ে দেবে, তার মধ্যে একটি উত্তর হবে। 3 নম্বর দেখি আমরা পাখির পায়ের মতো বদ্বীপ। সমুদ্র তরঙ্গের তুলনায় নদী শক্তির পরিমাণ বেশি হলে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়। এবার এই পাখির পায়ের মতো বদ্বীপের উৎপত্তি দেখি। মোহনাতে নদী প্রবল বেগে বিপুল পরিমাণে সূক্ষ্ম পলিকণা এনে সমুদ্রে বহুদূর পর্যন্ত বিভিন্ন শাখায় ভাগ হয়ে দীর্ঘ ও সরু আকারে সঞ্চিত হয়, কারণ দুর্বল সমুদ্র ও জোয়ার ভাটার স্রোতে সঞ্চিত পলিরাশিকে অপসারণ করতে পারে না। অবশেষে পাখির পায়ের বা আঙ্গুলের মতো নতুন ভূভাগ গড়ে ওঠে। পাখির পায়ের মতো বদ্বীপের ছবি আমরা দেখে নিই। এটি হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপের ছবি। বৈশিষ্ট্যগুলো আমরা দেখে দিই। পাখির পায়ের মতো বদ্বীপের বৈশিষ্ট্য: নদীবক্ষে সঞ্চিত পদার্থ
প্রধান নদীকে ছোট ছোট শাখা নদীতে বিভক্ত করে পাখির পায়ের মতো দীর্ঘ সংকীর্ণ আকারে সমুদ্রের দিকে অগ্রসর হয়। উদাহরণ দেখে নিই আমরা, মিসিসিপি এবং মিসৌরি আর সিন্ধু কৃষ্ণা নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়। উদাহরণ দেখে নিই আমরা ডেল্টার ছবি। এখানে 2-3 রকমের ডেল্টার ছবি খুব ভালোভাবে দেওয়া রইল। তাহলে আমরা আজকে দেখলাম ডেল্টার ছবি, বদ্বীপের শ্রেণীবিভাগ এবং প্রত্যেকটা শ্রেণীবিভাগের উদাহরণ সহ বৈশিষ্ট্য এবং উৎপত্তি আমরা দেখলাম। এরপরে আমরা দেখলাম যে বদ্বীপ তৈরি হওয়ার অনুকূল প্রত্যেকটা পরিবেশ, কোন পরিবেশ পেলে নদীর মোহনায় বদ্বীপ তৈরি হতে পারে। তারপরে আমরা দেখলাম বদ্বীপ কাকে বলে, বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিকের গুরুত্বপূর্ণ একটি পাঠের বিভিন্ন ভাগের প্রশ্নগুলো আলোচনা করলাম এবং প্রজেক্ট হিসাবেও মাধ্যমিকে যে প্রজেক্ট থাকে সেখানে বদ্বীপ দেওয়া থাকে, সেখানে এই প্রজেক্টটি লিখলে ফুল নাম্বার পাওয়া যাবে। আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সংক্রান্ত সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন।